নমস্কার বন্ধুরা, টিআরএস একাডেমিতে সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা ভূগোলের 1500 সিরিজ আলোচনা করছিলাম, সেইগুলোর আজকে 6 নম্বর পার্ট। তো তোমরা সবাই জানো যে টিআরএস একাডেমির পক্ষ থেকে জিওগ্রাফি 1500 সিরিজের একটা জিরো টু হিরো ব্যাচ চালানো হচ্ছে, তাই না? তো জিওগ্রাফি তোমরা জানো প্রত্যেকে এই জিনিসটা, এবং তার আমি প্লে লিস্ট করে দিয়েছি। আজকে তোমাদেরকে কি করব, যে টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো। কিসের টেলিগ্রাম চ্যানেল? টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো। তোমরা লিংকে ক্লিক করে অবশ্যই তোমরা কি করবে, সেই চ্যানেলে জয়েন হয়ে যাবে। এবং আজকে আমরা তার পার্ট 6, আজকেও আমরা 50টি কোশ্চেন নিয়ে আলোচনা করব, এবং আমি যে কোশ্চেনগুলোর কি পয়েন্টগুলো বলছি সেগুলো সবাই খাতায় একটু লিখে নেবে, কেমন? তো আজকে আমরা বেশি কথা না বলে শুরু করি প্রথম প্রশ্নে। অর্থাৎ 251 থেকে 300টি কোশ্চেন হবে, অর্থাৎ আমি সিরিয়াল ওয়াইজ কিন্তু 1 থেকে 50টি নিয়েছি। হ্যাঁ, তো সবাই এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই, সিরিয়াল অনুসারে হচ্ছে। এবং এই কোশ্চেনগুলো কিন্তু পিওয়াইকিউ, কোনো না কোনো পরীক্ষায় এসছে, মনে রাখবে। এই যে কোশ্চেনগুলো করাচ্ছি সেগুলো সব পিওয়াইকিউ, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এটা মনে রাখবে যে প্রত্যেকটা কোশ্চেনের গুরুত্ব অপরিসীম। এবং সামনে যে পরীক্ষাগুলো, ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে পঞ্চায়েতের পরীক্ষা বের হবে, নোটিফিকেশন বেরিয়েছে, এবং ফর্ম ফিল আপ হয়তো কিছুদিন পরেই শুরু হবে। বিশেষ করে সেখানে জিকে পোর্শনে জিওগ্রাফিটা দারুণভাবে কভার করবে। এছাড়া যে সমস্ত পরীক্ষায় জিকে আসে তার মধ্যে জিওগ্রাফি যে পোর্শনটা আসে, এই 1500 কোশ্চেন তার জন্য এনাফ। চলো আজকে আমরা প্রথম প্রশ্ন শুরু করি। কি বলছে দেখো, 2011 সালে জনগণনা অনুযায়ী কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বোচ্চ? তাহলে 2011 যে জনগণনা, সেখানে কোন রাজ্যের লিঙ্গ, দেখো প্রথম অপশনে কি আছে, এটা এসএসসি এমটিএস এ এসছে। এবং প্রথম অপশনে অন্ধ্রপ্রদেশ, বি কেরালা, সি তামিলনাড়ু, এবং ডি মণিপুর। তাহলে তোমরা প্রত্যেকেই জানো যে কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বোচ্চ। অবশ্যই এটা হবে কেরল। কেরল রাজ্যে সব থেকে লিঙ্গ অনুপাত সর্বোচ্চ। পেনটা একটু ঠিক করে নিই, থিকনেসটা একটু মোটা করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওয়েট, হ্যাঁ ঠিক আছে, দেখি। হ্যাঁ ঠিক আছে, সুন্দর। বেশ, দেখো কেরালা। তাহলে আমরা আলোচনা করছি যে লিঙ্গ অনুপাত কোথায় সব থেকে বেশি। তাহলে এটা মনে রাখবে, এর লিঙ্গ অনুপাত কত? 1084, অর্থাৎ 1000 পুরুষে 1084 জন নারী। মনে রাখবে, 1000 পুরুষে 1084 জন নারী। হ্যাঁ, তো কেরালায় সব থেকে বেশি লিঙ্গ অনুপাত দেখা যায়। এবং যদি দেখো তাহলে দ্বিতীয় স্থানে কে রয়েছে? তামিলনাড়ু। ঠিক আছে, এটা সেকেন্ড। তাহলে সেকেন্ডে কে আছে? তামিলনাড়ু, লিঙ্গ অনুপাতের দিক থেকে। তাহলে সেকেন্ড অপশনে রয়েছে হচ্ছে তামিলনাড়ু। এবার প্রশ্ন হচ্ছে এখান থেকে আর কি প্রশ্ন হতে পারে। তাহলে মনে রাখবে, যেমন এইটা বেশি, কোন রাজ্যের লিঙ্গ অনুপাত, তাহলে কোন রাজ্যে কম? কম কোথায়? কম মনে রাখবে হরিয়ানা। হরিয়ানায় সব থেকে কম। কম হচ্ছে হরিয়ানা। হরিয়ানায় সব থেকে কম। কত আছে সেখানে? সেখানে রয়েছে 879, মানে 1000 পুরুষে 879 জন মহিলা। ঠিক আছে, বেশ। পরের প্রশ্ন। আর যদি, হ্যাঁ, আর একটা প্রশ্ন আছে যে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গ অনুপাত সর্বোচ্চ? যদি বলে কেন্দ্রশাসিত অঞ্চল, কি বললাম? কেন্দ্রশাসিত যদি বলে তাহলে হবে কিন্তু পডুচেরি। কি বললাম? পডুচেরি। পডুচেরি সেটা, এখানে সব থেকে বেশি আছে লিঙ্গ অনুপাত। হ্যাঁ, পডুচেরি সব থেকে বেশি। ঠিক আছে, এ কত মনে রাখার দরকার নাই, সব থেকে বেশি কোন কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা হচ্ছে পদুচেরি সব থেকে বেশি। হ্যাঁ, বেশি এটা, বেশি, সব থেকে বেশি। বেশ, তাহলে আলোচনা করলাম এখানে প্রশ্ন। তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2। কি বলছে? জনসংখ্যা বৃদ্ধির অর্থ হলো। তো জনসংখ্যা বৃদ্ধির কি অর্থ? অর্থাৎ কোনো অঞ্চলের যা জন্ম নেবে এবং যা মৃত্যু হবে তার ডিফারেন্স, সেটাই জনসংখ্যা বৃদ্ধি। ধরো কোনো গ্রামে 50 জন জন্ম নিল, কতজন? 50 জন, কিন্তু বছরের শেষে সেখানে 10 জন মারা গেছে। তাহলে কি হবে সেটা? তাহলে মোট কত বৃদ্ধি পেল? তাহলে মনে রাখবে 40 জন। তাহলে এই যে বৃদ্ধি মানে জন্ম হার আর এই মৃত্যু হারের ডিফারেন্স, তাহলে কোথায় আছে? দেখো, জন্ম হার এবং মৃত্যু হারের মধ্যে পার্থক্য।
তাহলে কি কোথায় আছে যে জন্মহার এবং মৃত্যুহারের মধ্যে পার্থক্য অপশন সিতে রয়েছে। তাহলে এবার আরেকটা প্রশ্ন হয় এখানে যে জনসংখ্যা যে তত্ত্বের জনক, জনসংখ্যা তত্ত্বের জনক কাকে বলা হয়? হ্যাঁ, এটা মনে রাখবে, জনসংখ্যা তত্ত্বের হচ্ছে ডব্লিউ.এম. থমসন, ফ্রাঙ্ক নোটেস্টাইন, মনে রাখবে। তাহলে কি বললাম যে জনসংখ্যা তত্ত্বের জনক হচ্ছে ডব্লিউ.এম. থমসন ও ফ্রাঙ্ক নোটেস্টাইন, মনে রাখবে এটা। বেশ, পরের কোশ্চেন, ভারতের কোন ধরনের জলবায়ু অনুভূত হয়? তাহলে ভারতের কোন ধরনের জলবায়ু অনুভূত হয়? এটা কি হবে যে ভারতের কোনটা? অপশন এ দেখো ভূমধ্যসাগরীয়, অপশন বি নাতিশীতোষ্ণ, অপশন সি মৌসুমী, না অপশন ডি মেরুদেশীয়। তাহলে চারটে অপশন রয়েছে। কোথায় মানে কি বলছে যে, সেকেন্ড একটু ধৈর্য ধরো। হ্যাঁ, কোশ্চেন গুলো করাবো, চিন্তার কোনো কারণ নেই, সব কোশ্চেন করাবো। তাহলে কোথায় সব থেকে কি বলছে যে, হ্যাঁ না, এখানে ভারতে কোন ধরনের জলবায়ু অনুভূত হয়? দেখো, ভূমধ্যসাগরীয়, নাতিশীতোষ্ণ, মৌসুমী, না মেরুপ্রদেশীয়। দেখো তো কোনটা। তাহলে আমরা জানি ভারতবর্ষ হচ্ছে মৌসুমী জলবায়ুর দেশ। তাহলে ভারতবর্ষ কিসের দেশ? না তো মৌসুমী জলবায়ুর দেশ। এবার প্রশ্ন হচ্ছে ভূমধ্যসাগরীয় কোথায় দেখা যায়? এটা মনে রাখবে ইউরোপের। ঠিক আছে, ইউরোপে হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। ইউরোপে, এখানে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয়। ইউরোপ, হ্যাঁ, ইউরোপ হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল, এই জলবায়ু দেখা যায়। এবার এখানে থেকে আরেকটা প্রশ্ন হয়, কি প্রশ্ন হয় যে মৌসুম, এই যে মৌসুম, মৌসুমী শব্দটা কি শব্দ থেকে এসছে? তাহলে মৌসুমী শব্দটা এসছে মৌসুম থেকে। কি থেকে? মৌসুম। এটা একটা আরবি শব্দ, মৌসিম, সরি, মৌসিম, ম ও দনুশয়সী ম, মৌসিম, মৌসিম থেকে এসছে মৌসুমী শব্দটা, মনে রাখবে। এটা একটা আরবি শব্দ। এর এর আরেকটা কি বললাম যে, হ্যাঁ, এই মৌসুমী জলবায়ু কোথায় ঢুকে প্রথম ভারতের? তাহলে মনে রাখবে যে কেরালায়। তাহলে জুন মাসের শুরুতে কিন্তু কেরালায় ঢুকে। কোথায় ঢুকে? কেরালা। ভারতের মধ্যে কেরালায় প্রথম ঢুকে। কেরালায় প্রথম ঢুকে হচ্ছে মৌসুমী জলবায়ু। ঠিক আছে, পরের কোশ্চেন, নিম্নের কোন রাজ্যে মহানদী অববাহিকা লাভ করেনি? প্রথম কথা, মহানদী নদীর জন্মস্থল কোথা প্রথমে জানবো, যে মহানদী নদী কোন রাজ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং জন্মস্থান। তাহলে আমরা মহানদী জানি যে কোথায় জন্মগ্রহণ করে, যে ছত্তিশগড়ের সিহুয়া পাহাড় থেকে। কথা বললাম ছত্তিশগড়ের হাওয়া, এটা মনে রাখবে। সি হাওয়া বা হোয়া, যা মনে রাখবে, কোনো অসুবিধা নাই। তোমাদের এমসিকিউ কোশ্চেন, সিহোয়া পর্বত, এই পাহাড় থেকে হয়েছে। এবার ব্যাপার হচ্ছে কোথা কোথা দিয়ে গেছে বলতো? এই ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এইগুলো দিয়ে গেছে। কিন্তু এখানে উত্তরপ্রদেশে বিস্তার লাভ করেনি। উত্তরপ্রদেশে সব থেকে বেশি যদি দেখা যায়, তাহলে এখানে গঙ্গা নদীর বিস্তার সব থেকে বেশি। আর এই মহানদীর উপর একটা বাঁধ রয়েছে, কি নাম? এটা উড়িষ্যায় রয়েছে, হীরাকুদ। কি বললাম? হীরাকুদ। হীরাকুদ বাঁধ কিন্তু কোথায় রয়েছে? মহানদী নদীর অববাহিকায়। হ্যাঁ, এটা বঙ্গোপসাগরে জল গড়িয়েছে, মনে রাখবে। ঠিক আছে, পরের কোশ্চেন, 5 নম্বর, ভারতে কোন রাজ্যে মোয়া টসু উৎসব পালন করা হয়? তাহলে কোন রাজ্যে ভারতের মোয়া টসু উৎসব? অপশন এ ত্রিপুরা, অপশন বি তামিলনাড়ু, অপশন সি নাগাল্যান্ড, অপশন ডি হচ্ছে ঝাড়খণ্ড। তাহলে কোথায় মোয়া টসু উৎসব পালন করা হয়? হ্যাঁ, এটা উত্তর হবে হচ্ছে নাগাল্যান্ড। তোমরা একবার, আমি টাইম দিচ্ছি কেন বলো তো, একটু যাতে তোমরা একটু চেষ্টা করতে পারো। তাহলে নাগাল্যান্ড, নাগাল্যান্ড হচ্ছে মহাটসু উৎসব পালন করা হয়। হ্যাঁ, আর এই তামিলনাড়ুতে কি পাওয়া যায় না তো, পোঙ্গল, মানে পোঙ্গল, এটা একটা ফসল কাটার উৎসব। কি বললাম? পোঙ্গল, একটা ফসল কাটার উৎসব। পোঙ্গল হচ্ছে তামিলনাড়ুতে পাওয়া যায়। আর ঝাড়খণ্ডে কি বলতো? ঝাড়খণ্ডে মনে রাখবে সারহুল, মানে সেই শাল গাছের, আমরা করিয়েছি এর কোশ্চেন গুলো। সারহুল কোথায় হয়? ঝাড়খণ্ডে। তাহলে সারহুল, সারহুল। তারপরে এখানে ঝাড়খণ্ডে আরেকটা উৎসব হয়, সেটা হচ্ছে হর্নবিল, এটা ঝাড়খণ্ডে হয়। এগুলো সব ঝাড়খণ্ডে হয়, হর্নবিল। আর কর্ণাটকে কি হয় বলতে পারবে? তোমাদের এটা টাস্ক, যে কর্ণাটকে কি হয় মনে রাখবে। ঠিক আছে,
কর্ণাটকে কি হয় এটা তোমরা বলবে। আমরা আগের দিন করিয়েছিলাম, মনে করে দেখো। তারপরে কোশ্চেন দেখো, 6 নম্বর। কি বলছে, কত রকমের অগ্নেয় শিলা আছে? দেখো তো কত রকমের অগ্নেয় শিলা আছে। অপশন এ 4, 2, না 6, না 5। তাহলে কত রকমের অগ্নেয় শিলা আছে? মনে রাখবে 2 রকমের অগ্নেয় শিলা আছে। কত বললাম? যে 2 রকমের অগ্নেয় শিলা আছে। তাহলে কি কি? একটা হচ্ছে উদ্ভেদী, উদ্ভেদী, আর একটা হচ্ছে নিঃসারী। বললাম 2 রকমের, গঠন অনুসারে 2 রকমের। একটা হচ্ছে উদ্ভেদী আর একটা হচ্ছে নিঃসারী। তাহলে এটার অপশন হচ্ছে 2। তাহলে কি উদ্ভেদী বা কোনটা আর নিঃসারী বা কোনটা? তাহলে এটা জানতে হবে। তাহলে উদ্ভেদী হচ্ছে গ্রানাইট, গ্রানাইট। হ্যাঁ, গ্রানাইট। আর এই নিঃসারী, নিঃসারী হচ্ছে ব্যাসল্ট। কি রাখবে? ব্যাসল্ট। আমি অনেকটা কোশ্চেন একটা করে ডিসকাস করতে যাচ্ছি, সময় লেগে যাচ্ছে, ক্লাসগুলো অনেক লেন্দি হচ্ছে। ঠিক আছে, লেন্দি হোক, কোনো অসুবিধা নেই। তাহলে হচ্ছে নিঃসারী হচ্ছে কি বললাম? ব্যাসল্ট। তাহলে মনে রাখবে। হ্যাঁ, বেশ। তারপরে কোশ্চেন, কোন নিচের কোনটি রবি ফসল? তাহলে এটা কিছু বলার নেই, বাদাম, ধান, ভুট্টা এগুলো তো কি ফসল? এগুলো হচ্ছে তোমার আহ খারিফ ফসল। কিন্তু ছোলা, এই ছোলাটা কিন্তু হচ্ছে কি ফসল? রবি ফসল। তারপরে কোশ্চেন দেখো, ইস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা যেখানে বিভক্ত হয়েছে, তাহলে ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা যেখানে বিভক্ত হয়েছে সেটা কি উত্তর? এটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। ঠিক আছে, দাক্ষিণাত্য মালভূমি। আচ্ছা, ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাট, আহ, হ্যাঁ, ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাট, এক সেকেন্ড, একটা আলাদা করে রং করে দেই তাহলে বুঝতে পারবে। মুছে রংটা করে দেয়, নাহলে বুঝতে পারবে না। এখানে ইস্টার্ন, এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, আর আমার ইস্টার্ন ঘাটের জন্য আলাদা একটা কালি নেই। তাহলে এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। আর এই যে এই জায়গায় মিডিল করে, হ্যাঁ, লাল, লালে, হ্যাঁ লালে, ঠিক আছে। এবার দেখো, এই জায়গা করে কি পাহাড় রয়েছে বলো তো? মানে পশ্চিম ঘাট আর পর্বত ঘাটের মধ্যে মাঝখানে কি পাহাড় রয়েছে? হ্যাঁ, তাহলে মনে রাখবে এখানে রয়েছে কি পাহাড়? নীলগিরি। নীলগিরি, নীলগিরি পাহাড় রয়েছে। মনে রাখবে এটা। হ্যাঁ, নীলগিরি পর্বত রয়েছে। ঠিক আছে, বেশ। পরের কোশ্চেনে যাই তাহলে এবার। বেশ। আচ্ছা, এটা মনে রাখবে যে এই পশ্চিম ঘাট আর পূর্ব ঘাট পর্বতমালার কয়টি, মানে কি নামে পরিচিত? আর পশ্চিম ঘাটকে কি বলে আর পূর্ব ঘাটকে বলে? তাহলে পশ্চিম ঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে সহ্যাদ্রি, এইটার অপর নাম হচ্ছে সহ্যাদ্রি। সহ্যাদ্রি, হ্যাঁ সহ্যাদ্রি। আর এইটা ইস্টার্ন, ইস্টার্ন মানে কি? পূর্ব ঘাট। এটার হচ্ছে নাম হচ্ছে, পিন চেঞ্জ করতে হবে, দাঁড়াও এক সেকেন্ড, নীল কালি নিচ্ছি। ঠিক আছে, এটার নাম হচ্ছে মলায়াদ্রি। মলাদ্রি, মলায়াদ্রি। আর এটা হচ্ছে, বললাম যে, সেকেন্ড, হ্যাঁ মলায়াদ্রি। আর এটা হচ্ছে সহ্যাদ্রি। বেশ। পরের কোশ্চেন, ভারতের প্রতিবেশী দেশ কোনটি? অস্ট্রেলিয়া, ইরান, রাশিয়া, মালদ্বীপ। বলো তো ভারতের প্রতিবেশী দেশ কোনটি? প্রথমে বলো যে ভারতের প্রতিবেশী দেশ কোনটি। বেশ, আরেকটা কোশ্চেন আছে যে ভারতের প্রতিবেশী দেশের মধ্যে কোন দেশটি সব থেকে বেশি সীমানা নির্দেশ করেছে? তাহলে বেশি সব থেকে সীমানা নির্দেশ করেছে, মনে রাখবে, বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ। বাংলাদেশ সব থেকে বেশি ভারতের সঙ্গে সীমানা নির্দেশ করে। কত? 4096। কত বললাম? 4096। হ্যাঁ, 4096 কিলোমিটার ভারতের সব থেকে বেশি। আর সব থেকে কম হচ্ছে আফগানিস্তান। হ্যাঁ, আফগানিস্তান, আফগানিস্তান এটা হচ্ছে 106 কিলোমিটার। ঠিক আছে, কত বললাম? 106 কিলোমিটার। আর এই প্রশ্নেতে দেখো তো এখানে কি বলেছে, ভারত প্রতিবেশী দেশ, তাই এটার উত্তর হবে কিন্তু মালদ্বীপ। তাহলে কি উত্তর হবে? মালদ্বীপ। আর ভারতের প্রতিবেশী দেশ কোনগুলি বলো একটু?
হ্যাঁ, সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমত ভারতের প্রতিবেশী দেশ বলতে গেলে ওইদিকে যদি শুরু করা হয় তাহলে পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, হ্যাঁ? তারপরে হচ্ছে মায়ানমার, শ্রীলঙ্কা, তাইতো? বাংলাদেশ আর মালদ্বীপ। টোটাল ৯ টা। ঠিক আছে? মালদ্বীপের সাথে কিন্তু জলও সাথে যুক্ত। মালদ্বীপ এবং শ্রীলঙ্কার মধ্যে হচ্ছে মানে হচ্ছে জলের সীমানা রেখায় যুক্ত। আর বাকি ৭ টার মধ্যে কিন্তু স্থলভাগের সাথে যুক্ত। বেশ, পরের কোয়েশ্চেন। দক্ষিণের সংস্কৃতি অবলম্বন করে ৫ দিন ধরে ডেকান ফেস্টিভ্যাল কি করা হয়? যে ডেকান ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। কোন রাজ্যের উৎসব? ঠিক আছে? কোন রাজ্যের উৎসব ডেকান ফেস্টিভ্যাল? বলো? হ্যাঁ, এটা মনে রাখবে যে অপশন এ তে আছে কেরালা, বি কর্ণাটক, অপশন সি হচ্ছে মহারাষ্ট্র, অপশন ডি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অপশনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তার এই প্রশ্নের উত্তরটা কি হবে? দেখো এই প্রশ্নের উত্তরটা যে এটার উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে? এই অন্ধ্রপ্রদেশে হচ্ছে এই 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 উত্তর অনুসারে মানে এই পরীক্ষাটা এসএসসি এমটিএস এ এসছে এর অ্যান্সার কিন্তু অন্ধ্রপ্রদেশই নিয়েছে এবং ঠিক আছে এটা মনে রাখবে। বেশ, তাহলে হ্যাঁ এবার বলি আস্তে আস্তে যে এই যে কেরালা এখানে কি উৎসব আছে? ফসল কাটার উৎসব ওনাম। এগুলো বারে বারে পড়ছি। ঠিক আছে? আর কর্ণাটকে হচ্ছে মহীশূর দশেরা। মহীশূর এগুলো সব খুব ইম্পর্টেন্ট মানে স্ট্যাটিক জিকে তো জিওগ্রাফির মধ্যে করে দিয়েছে মহীশূর দশেরা। এটা হচ্ছে মহীশূর দশেরা। আর এই মহারাষ্ট্রে কি বলতো? হ্যাঁ, মহারাষ্ট্রে কিন্তু গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। ঠিক আছে? গণেশ চতুর্থী। হ্যাঁ, আর তামিলনাড়ুতে তোমরা তামিলনাড়ুতে কি তামিলনাড়ু কোথা আছে কি? তামিলনাড়ুতে পোঙ্গল হবে কিন্তু। তামিলনাড়ুতে পোঙ্গল। বেশ, পরের কোশ্চেন। কোন রাজ্যের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়েছে? কোন রাজ্যের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়েছে? দেখো এটা যদি এই প্রশ্নটা একটু মনে হচ্ছে ভুল আছে। যদি বলে প্রবেশ করেছে, কোন রাজ্যের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত নয়, প্রবেশ করেছে, তাহলে উত্তর হবে এইটা আমি প্রবেশ হিসাবেও নিচ্ছি অ্যান্সারটা। প্রবাহিত হয়েছে বলে আমি নিচ্ছি না। এটা হচ্ছে প্রবেশ। প্রবেশ করেছে। ঠিক আছে? প্রবেশ করেছে তাহলে কিন্তু হবে অরুণাচল প্রদেশ। দেখো ব্রহ্মপুত্র নদী যদি আমরা দেখি তাহলে ব্রহ্মপুত্র নদী কোথায় সৃষ্টি হয়েছে সেটা আগে জানতে হবে। এটা হচ্ছে তিব্বতে সৃষ্টি হয়েছে কিন্তু। ঠিক আছে? তিব্বতে সৃষ্টি হয়েছে। সেখানে নাম ছিল কিন্তু সাংপো। কোথায় সৃষ্টি হয়েছে? তিব্বতে সৃষ্টি হয়েছে। সেখানে নাম ছিল সাংপো। তারপরে যখন এই অরুণাচল প্রদেশে ঢুকে সেখানে নাম হয় হচ্ছে দিহং। সেখানে দিহং। তারপরে অসমে যদি পৌঁছায় যখন সেটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। আর এই ব্রহ্মপুত্র নদীর উপরেই কিন্তু বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ মাজুলি যেটা সেটা ব্রহ্মপুত্রের উপর অবস্থিত। বুঝতে পারলে? ঠিক আছে। এই ব্রহ্মপুত্র নদী যখন বাংলাদেশে প্রবেশ করে সেটার নাম হয়ে যায় যমুনা। তাহলে সেই ব্রহ্মপুত্র নদী যখন বাংলাদেশে প্রবেশ করছে তাহলে সেটার নাম হয় যমুনা। আচ্ছা, পাঞ্জাবের মধ্য দিয়ে কটা নদী গেছে বলো তো? ৫ টি মনে রাখবে। ঠিক আছে? ৫ টি। হুম? ঠিক আছে। তারপরে মাশরুম শিলা তৈরি হয় কি দিয়ে? এটা কিছু বলার নাই। এটা বায়ুর ক্ষয়কার্যের ফলেই সৃষ্টি হয়। ঠিক আছে? বায়ুর ক্ষয়কার্যের ফলে কিন্তু মাশরুম শিলা সৃষ্টি হয়। হুম? বেশ, তারপরে কোশ্চেন। চা চাষের কোন ধরনের কৃষি পদ্ধতি উদাহরণ? তাহলে কি চা চাষের জন্য কি কৃষি পদ্ধতির উদাহরণ? মিশ্র কৃষি, বৃক্ষরোপণ কৃষি, ভূমধ্যসাগরীয় কৃষি না উম বলো ভূমধ্যসাগরীয় কৃষি না স্থানান্তরিত কৃষি? তাহলে এটা হচ্ছে কিন্তু বৃক্ষরোপণ কৃষি। কি কৃষি? এটা হচ্ছে বৃক্ষরোপণ কৃষি। বৃক্ষরোপণ কৃষির অপর নাম কি হচ্ছে বাগিচা। বাগিচা, বাগিচাও অপশনে থাকতে পারে যেখানে ঠিক আছে বাগিচাও থাকতে পারে। তাহলে এটার অপশন হচ্ছে বাগিচা কৃষি। মনে বুঝতে ঠিক আছে? আচ্ছা, স্থানান্তর কৃষি মানে কি বলতো? যেখানে কি হয় আদিম উপজাতিরা জঙ্গল পুড়িয়ে কয়েক বছর পর সেখানে চাষ করছে সেটা হচ্ছে স্থানান্তর কৃষি। আর এই মিশ্র কৃষি, মিশ্র কৃষিটা হচ্ছে ফসলের সাথে পশুপালন। ফসলের সাথে
ফসলের সাথে পশুপালন মানে দুটোই হচ্ছে। ফসলের সাথে পশুপালন। এটা দুটোই। তার জন্য এটা মিশ্র কৃষি। আর ভূমধ্যসাগরীয় কৃষি যেটা ভূমধ্যসাগরীয় অঞ্চলে গড়ে ওঠে। ঠিক আছে? ইউরোপে যেটা পড়েছে ওখানে প্রচুর পরিমাণে ফল উৎপন্ন হয়। তারপরে কোয়েশ্চেন, ঠিক আছে? বুঝতে পারছো তো যে আমরা কিভাবে কোয়েশ্চেন গুলোকে নিয়ে আগাচ্ছি? কোয়েশ্চেন গুলোর মেইন ব্যাপার হচ্ছে আমাদেরকে আরো কোয়েশ্চেন এর সাথে, সাথে করছি। বেশ ২০১১ সালে জনবহুল রাজ্য কোনটি? জনবহুল, ঠিক আছে? তাহলে হবে উত্তরপ্রদেশ। সবথেকে বেশি ২০ লক্ষ মানে ছিল। ঠিক আছে? সরি ২০ কোটি। ২০ লক্ষ বলছি, ২০ কোটি। ২০ কোটি সবথেকে। আর যদি বলে, কি বলে যে বর্গপ্রতি সবথেকে বেশি মানে ১ বর্গ কিলোমিটারে সবথেকে বেশি লোক কোথায় বাস করে? সেটা হচ্ছে বিহারে। কতজন? প্রায় ১১০৬ জন। ১১০৬ জন লোক কিন্তু বাস করে। বুঝতে পারছো? ১১০৬ জন লোক বাস করে। এবার সবথেকে কম কোথায়? সবথেকে কম কিন্তু সিকিম। ঠিক আছে? সবথেকে কম হচ্ছে সিকিম। বুঝতে পারছো? এই কোয়েশ্চেন গুলো কিন্তু খুব ইম্পোর্টেন্ট। খুব ইম্পোর্টেন্ট। হুম, বেশ। পরের কোয়েশ্চেনে যাই আমরা তাহলে। বেশ, পরের কোয়েশ্চেনে যাই। বেশ, তারপরে কোয়েশ্চেন হচ্ছে জনসংখ্যা রূপান্তরের তত্ত্ব অনুযায়ী রূপান্তর পরবর্তী অবস্থা দ্বারা প্রভাবিত হয়। তাহলে কি দ্বারা প্রভাবিত হয়? নিম্ন এবং প্রায় সমান জন্ম ও মৃত্যু হার। তাহলে নিম্ন এবং প্রায় সমান জন্ম ও মৃত্যু হার। তাহলে প্রথম অপশনটাই উত্তর। হ্যাঁ, তারপরে কোয়েশ্চেন সাংকেন কোন ধর্মের মানুষের উৎসব? আগে বলো সাংকেন কি? ঠিক আছে? সাংকেন হচ্ছে জৈন, বৌদ্ধ, শিখ না খ্রিস্ট? এটা হবে বৌদ্ধ ধর্মের মানুষের উৎসব। সাংকেন হচ্ছে কি বলেছো? অরুণাচল প্রদেশ এবং আসামের খামতি ও সিংপো উপজাতির একটি ঐতিহ্যবাহী বৌদ্ধ উৎসব। তো অরুণাচল প্রদেশে যে আমাদের বিশেষ করে উত্তর পূর্ব ভারতে বসবাস করে বৌদ্ধ জাতির মানে বৌদ্ধ ধর্মের অবলম্বী মানুষেরা। সেই যে সেখানে বৌদ্ধ ধর্মের মধ্যে কিছু উপজাতি দেখা যায়। সেটার নাম কি? খামতি আর সিংপো। খামতি। তাহলে মনে রাখবে হচ্ছে খামতি। খামতি। ঠিক আছে? খামতি আর সিংপো। এই এই উপজাতির মানুষেরাই কিন্তু এই বৌদ্ধ এটি মূলত বছরকে স্বাগত জানার জন্য অ্যাকচুয়ালি নববর্ষের মতো উৎসব এটা। হ্যাঁ, নববর্ষের মতো উৎসব। বুঝতে পারছো? যেমন খ্রিস্টানদের খ্রিসমাস, ইস্টার শিখদের কি বলতো? বৈশাখী। ঠিক আছে? বৈশাখী হচ্ছে শিখদের। শিখদের কি বললাম? বৈশাখী। আর জৈন ধর্মের হচ্ছে পর্যুষণ। ঠিক আছে? জৈন ধর্মের হচ্ছে পর্যুষণ। বানানটা লিখবো না, এটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু শিখদেরটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বৈশাখী। বৈ বৈশাখী। বৈশাখী উৎসব। বেশ, পরের কোশ্চেন ১৭ নম্বর। দেখো, মধ্য নিম্নচাপ ও কোরাল দ্বীপ নিয়ে গঠিত মহাসাগরের নিম্নের কোন দ্বীপপুঞ্জ? কোন দ্বীপপুঞ্জ? এগুলো কিন্তু জানতে হবে। হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু মানে খুব কঠিন। কিন্তু এইগুলো না জানলে কিন্তু আমরা কোশ্চেন গুলো পারবো না। ঠিক আছে? এটা সঠিক উত্তর হচ্ছে কি? এটল। আচ্ছা, এটলের একটি উদাহরণ বলো তো। এটলের উদাহরণ হচ্ছে লাক্ষাদ্বীপ। ঠিক আছে? এটল। এগুলো সামুদ্রিক পানি। হুম, সামুদ্রিক পানি মারা যাওয়ার ফলে এটি সৃষ্টি হয়েছে। ঠিক আছে? তাহলে এটা বুঝতে পারছো যে সামুদ্রিক পানি মারা যাওয়ার ফলে সৃষ্টি হয়েছে। আচ্ছা, বেশ। লেগুন কি বলতো? লেগুন আমাদের একটু উদাহরণ দিবা যে উড়িষ্যার চিল্কা। চিল্কা হচ্ছে লেগুনের উদাহরণ। চিল্কা। চিল্কা হচ্ছে লেগুনের উদাহরণ। তাহলে কি বললাম? যে চিল্কা হচ্ছে একটি লেগুনের উদাহরণ। তারপরে কোশ্চেন দেখো, ১৮ নম্বর। নেপাল ও ভারতের মধ্যবর্তী অংশে দ্যাশ পর্বত অবস্থিত। কোনটা? কাঞ্চনজঙ্ঘা। বলার কিছু দরকার নেই যে কাঞ্চনজঙ্ঘা এটা কিন্তু অবস্থিত। ঠিক আছে? আচ্ছা, কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত বলো তো? উচ্চতাটা বলো। কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত? এটা এই কোশ্চেনটা কমেন্টে জানাবে।
কাঞ্চনজঙ্ঘার উচ্চতাটা কত? আর কাঞ্চনজঙ্ঘা হচ্ছে থার্ড, মনে রাখবে, এটা 3 নম্বরে। ঠিক আছে, তার আগে আছে কারাকোরাম, মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, বেশ। তারপরে কোশ্চেন, ভারতের কোন রাজ্যে ফতরূপা উৎসব পালিত হয়? মধ্যপ্রদেশ, কেরালা, গোয়া, হিমাচল প্রদেশ। কোন রাজ্যে ফতরূপা উৎসব পালন করা হয়? ঠিক আছে, কোন রাজ্যে? এটা সঠিক উত্তর হচ্ছে কোথায়? গোয়া। তাহলে সঠিক উত্তর কোনটা? গোয়া। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে গোয়া। গোয়া রাজ্যে হচ্ছে কি ফতরূপা উৎসব পালন করা হয়। আর আমরা তো জানি, কেরালায় জেনেছি, আর কি বলবো, ও নাম হবে। হ্যাঁ, আর মধ্যপ্রদেশে খেজুরাহ নৃত্য, ও নামটা আসে বেশি। ঠিক আছে, বেশ। পরে কোশ্চেন, হুড্রু জলপ্রপাত কোন নদীর তীরে? ঠিক আছে, দামোদর, মহানদী, সোন না সুবর্ণরেখা? অবশ্যই সুবর্ণরেখা। সুবর্ণরেখা নদীর তীরে হুড্রু জলপ্রপাত রয়েছে। আচ্ছা, সুবর্ণরেখা, আচ্ছা, হুড্রু জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত বলো তো? মনে রাখবে, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত হুড্রু জলপ্রপাত। হ্যাঁ, হুড্রু জলপ্রপাতটা। ঠিক আছে, বেশ। সরাবতী নদীর তীরে একটা মনে রাখবে, যে সরাবতী নদীর তীরে আছে যোগ বা গেরোসপ্পা, এটা প্রশ্নতে আসে। সরাবতী, সরাবতী, এই নদীর তীরে আছে যোগ, যোগ জলপ্রপাত। যোগ বা গেরোসপ্পা, এটাও আসতে পারে। ঠিক আছে, বেশ। তারপরে কোশ্চেন, দামোদর, দামোদরকে বাংলার দুঃখ বলা হয়। মহানদীকেও আমরা জানলাম, বেশ। তারপরে কোশ্চেন, মহাসাগরের অগভীরতম অংশ কোনটি, যেটি 1 ডিগ্রি চেয়ে তার বেশি ঘন? এটার উত্তর হবে মহীসোপান। এটা কিছু মানে মুখস্থ এগুলো। তো মহীসোপানের পরে হচ্ছে মহীঢাল। ঠিক আছে, মহীঢাল। তারপরে পর্বতারোহী ড্যাশ মিটার উচ্চতাকে ডেড জোন বলে? পর্বতারোহীরা ড্যাশ জোনের উচ্চতাকে ডেড জোন বলে। ঠিক আছে, কোন এর উচ্চতাকে ডেড জোন বলা হয় বলে? বলো, উত্তর দাও। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 8,000। 8,000 মিটার উচ্চতাকে, কারণ কি, ডেড জোন মানে ওরা মনে করে যে এর উপরে গেলেই মানুষের মৃত্যু ঘটতে পারে অক্সিজেনের অভাবে। তার জন্য এটাকে ডেড জোন বলা হয়। বাস, পঞ্চম জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী ড্যাশ হলো একমাত্র রাজ্য গ্রাম শহর মিলিয়ে নেওয়া শিশুর লিঙ্গ অনুপাত 1,000-এর বেশি। কোথায়? এটা রয়েছে হচ্ছে ত্রিপুরায়, সব থেকে বেশি, 1,000-এর বেশি। হ্যাঁ, বেশ। ভারতের কোন রাজ্যে নিম্নের কোন নদী পশ্চিমবঙ্গ ও সিকিম উভয় রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? কোন মানে নদীটি কোথা দিয়ে প্রবাহিত হয়েছে? যে কোসি, হুগলি, সোন না তিস্তা? মানে পশ্চিমবঙ্গ এবং সিকিম উভয়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। পশ্চিমবঙ্গ এবং সিকিম কিন্তু উভয়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কোনটা বলো? এটা, এই কোশ্চেনটা করো, সবই আমি বলে দেবো। তোমরা নিজে একটু একটু করো, যে না করলে বুঝতে পারবে না তো কোন রাজ্যে দিয়ে গেছে। 1 সেকেন্ড। কোন রাজ্যের উপর দিয়ে এটি মানে নদীটি প্রবাহিত হয়েছে? 1 সেকেন্ড, আমরা যাব, কোশ্চেন গুলো করবো আস্তে আস্তে, অসুবিধার কোনো কারণ নেই। ঠিক আছে, কোশ্চেন গুলো আমরা কিন্তু করবোই, 50টি কোশ্চেন করবো আজকে। তো সেটা নিয়ে কোনো ঘাবড়ানো দরকার নেই। ঠিক আছে, ঘাবড়ানোর কোনো দরকার নেই। এটা মনে রাখ, কি বললাম, যে হ্যাঁ, যে কোন নদীটি পশ্চিমবঙ্গের ত্রাসের নদী বলা হয় সেটাকে? তিস্তা। এটাকে কি বলা হয়? ত্রাসের নদী। ত্রাস মানে ভয়ের, প্রচুর পরিমাণে বন্যার জন্য ত্রাসের নদী, ত্রাসের নদী বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তিস্তা নদী কোথায় মিলিত হয়েছে বলো তো? তিস্তা নদী মনে রাখবে, যে পশ্চিমবঙ্গে প্রবেশ করে সেটি বাংলাদেশে প্রবেশ করেছে, এবং যমুনা, যেটাকে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের যমুনা নামে পরিচিত, সেই নদীতে কিন্তু মিলিত হয়েছে। বেশ। তারপরে কোশ্চেন, আমরা 24 চলে এসেছি। বেশ। তারপরে, ড্যাশ হলো বার্ষিক উৎসব যা নেল্লোরের বারা শহীদ দরগাতে 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়? তাহলে এটার উত্তর হচ্ছে রোত্তেলা পান্ডুগা। রোত্তেলা পান্ডুগা হচ্ছে কি উৎসব? যাতে, মানে এটা হচ্ছে বারা শহীদে। আর এখানে আর একটা প্রশ্ন আছে, যে এটা হচ্ছে আলি আই লিগাই, এটা আছে শুধু, এটা হচ্ছে অসম।
সোম। অসমে হয়। কোথায় হয়? অসমে। ঠিক আছে, অসমে হয় কিন্তু। আইলিকায়। এটা একটি বসন্তকালীন উৎসব। আর রোত্তেলা পান্ডুকা কি বলতো? এটা রুটির উৎসব। কে কেন্দ্র করে? রুটি। রুটিকে কেন্দ্র করে হয়েছে। রুটিকে কেন্দ্র করে। ঠিক আছে? এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ দরগায় আদান প্রদান করে মানাতো এই রুটি। আদান প্রদান করে মানাতো। তারপরে কোশ্চেন, গ্যাসের আধিক্যের ফলে অম্লধর্মীতে হয়, এটা হাইড্রোজেন। হাইড্রোজেনের অঙ্গে এখানে আরেকটা কোশ্চেন হয়, বাতাসে কিসের পরিমাণ সব থেকে বেশি? সেটা হচ্ছে নাইট্রোজেন। 78 পয়েন্ট সামথিং। ঠিক আছে, 79 ও বলা চলে। 78 প্লাস। আর এই অক্সিজেন 20 পয়েন্ট সামথিং, 21 প্রায়। ঠিক আছে, দুটো মিলে 99। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের পরিমাণ সব থেকে সেকেন্ড স্থানে আছে, আর নাইট্রোজেন সব থেকে বাতাসে বেশি আছে। ঠিক আছে, বুঝতে পারছো? বেশ। এটার কি বলতো, মাটিতে এই প্রশ্নের উত্তর হাইড্রোজেন। মানে মাটিতে মুক্ত হাইড্রোজেন আয়নের ঘনত্ব বৃদ্ধি পেলে মাটির পিএইচ এর মান কমে যায়। তাহলে পিএইচ এর মান কমে গেলে তখনই অম্লধর্মী হয়। তারপরে কোশ্চেন, নিম্নের কোন স্থানে দিন রাতের পার্থক্য সর্বোচ্চ? চিল্কা, থর, মাউন্ট এভারেস্ট না আন্দামান নিকোবর? অবশ্যই থর মরুভূমিতে সব থেকে দিন রাতের পার্থক্য বেশি। কি হয় বলতো, মরুভূমিতে দিনের বেলায় প্রচন্ড গরম, কিন্তু আর রাতের বেলায় প্রচন্ড ঠান্ডা। ঠিক আছে, এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে যে পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোনটি? পৃথিবীর মধ্যে শুষ্কতম মরুভূমি কি বললাম? পৃথিবীর মধ্যে শুষ্কতম মরুভূমি হচ্ছে, কি বললাম? পৃথিবীর শুষ্কতম মরুভূমি হচ্ছে চিলিতে রয়েছে আটাকামা। এটা হচ্ছে আটাকামা, শুষ্কতম মরুভূমি। আটাকামা শুষ্কতম মরুভূমি, মনে রাখবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন, 2021-22 সময়কালে কোন, হ্যাঁ, কোন রবি ফসলের তুলনায় সহায়ক মূল্যে এমএসপি মূল্যে 50 টাকা বাড়ানো হয়েছে? এটার উত্তর বার্লি, মসুর, কুসুম ফুল না গম? তাহলে কোনটা উত্তর হবে? হ্যাঁ, মসুর এবং কুসুম ফুলের দামও বাড়ানো হয়েছিল, কিন্তু 50 টাকা যেহেতু বলে আছে, সেহেতু এটার উত্তর হবে গম। তারপরে কোশ্চেন, হেমকুণ্ড সাহেবের ছাদ একটি উল্টানো দেশ আকৃতির মতো। পদ্ম, গোলাপ, সূর্যমুখী না কথা? আচ্ছা, হেমকুণ্ড সাহেব কে? হেমকুণ্ড সাহেব কে আগে সেটা আমাদেরকে জানতে হবে। হুম। এই হেমকুণ্ড সাহেব হচ্ছে শিখ, অর্থাৎ গুরুদ্বারের, মানে শিখদের একজন ধর্মপ্রচারকও বলতে পারো। ঠিক আছে, শিখ তীর্থক্ষেত্র এটা। কিসের? এটা হচ্ছে শিখ তীর্থক্ষেত্র। কথাটা হচ্ছে শিখ ধর্মের সাথে জড়িত। শিখ তীর্থক্ষেত্র। এটি উত্তরাখণ্ডে রয়েছে। হ্যাঁ, তা ওই ওর ছাদটা পদ্ম, উল্টানো পদ্মর মতো সুন্দরভাবে আকৃতি দেওয়া হয়েছিল। মানে যে দরগা, সেই ছাদটা, মানে গুরুদ্বার যেটাকে বলছে, গুরুদ্বার বলে ওদেরকে। তো গুরুদ্বারের ছাদটা কিন্তু এই পদ্ম, উল্টানো পদ্মর মতো পাপড়ির আকারে তৈরি করা হয়েছে। হুম। তাহলে এই প্রশ্ন আসে এখানে যে হেমকুণ্ড সাহেব মানে এই যে দরগার ইয়েটা, গুরুদ্বারটা কোথায় অবস্থিত? এটা কিন্তু উত্তরাখণ্ড, উত্তর হবে। হ্যাঁ, উত্তরাখণ্ড। মাদাগাস্কার ড্যাশ মহাসাগরে অবস্থিত? এটা হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত। এই ক্যারিবিয়ান উপসাগরে, মানে ক্যারিবিয়ান এর মধ্যে, সরি, ভারত মহাসাগরে অবস্থিত। আফ্রিকার পূর্ব দিকে, সরি, আফ্রিকার পূর্ব দিকে। আর এটি হলো ভারতের ভারত মহাসাগরের বৃহত্তম এবং বিশ্বের চতুর্থ সম। এটা হচ্ছে চতুর্থ ফোর্থ, ফোর্থ লার্জেস্ট। হ্যাঁ, ফোর্থ লার্জেস্ট মানে দ্বীপ যেটা। আর যদি বলে ভারত মহাসাগরে, তাহলে ফার্স্ট, প্রথম। আর যদি পৃথিবীর মধ্যে বলে, তাহলে এটা হচ্ছে ফোর্থ লার্জেস্ট। আর যদি বলে প্রথম, মানে সব থেকে প্রথম কোনটি, কোন দ্বীপ, তাহলে সেটা হবে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড, বুঝতে পারছো? গ্রিনল্যান্ডটা হচ্ছে সব থেকে পরিমাণে জায়গা বেশি আছে, সব থেকে বড়। বেশ। ভারতের কোথায় স্নেয়াসান বান কৃষি পদ্ধতি কুরুয়া নামে পরিচিত? তাহলে ভারতের কোথায় কৃষি পদ্ধতি, এটা হচ্ছে এক ধরনের, কি কৃষি বললাম? এটা হচ্ছে এক ধরনের স্থানান্তরিত কৃষি। এটা ঝাড়খণ্ড রাজ্যে। ঠিক আছে, আর উড়িষ্যায় কি বলা হয়? এটা পোডো। পোডো, পোডো। উড়িষ্যায় হচ্ছে পোডু বলা হয়। হুম। ঠিক আছে, পরের কোশ্চেন, ড্যাশ হলো অগভীর সমুদ্র উপসাগরে নিমজ্জিত মহাসাগরীয় প্রশান্ত সীমানা? এটা উত্তর হবে মহীসোপান। এটারও উত্তর হবে মহীসোপান। বেশ, তারপরে কোশ্চেন,
গ্রাম সমুদ্র জলে দ্রবীভূত লবণের পরিমাণ নিরিখে দেশ সমুদ্র জলের লবণাক্ত নির্ণয় করা যায়। সবসময় মনে রাখবে যে হাজারের উপর, কতর উপর? হাজারের উপর নির্ণয় করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে হাজারের উপর, মানে সহস্রাংশ বলে দেখবে, তাহলে সহস্রাংশ কিন্তু হাজারের উপরে কি করা হয় দেখানো যায়। হ্যাঁ, হাজারের উপরে। যদি বলা হয় পৃথিবীর মধ্যে সব থেকে, আর একটা কোশ্চেন হয় যে পৃথিবীর মধ্যে সব থেকে লবণাক্ত জল, এটা হচ্ছে মৃত সাগর বা ডেড সি। বললাম ডেড সি। ডেড সি, এটা আসে পরীক্ষায় অনেকবার এসছে। ডেড সি সব থেকে মৃত, মানে মৃত সাগর এটা, এখানে সব থেকে লবণাক্তের পরিমাণ বেশি। তারপরে কোশ্চেন, ভারতের কোন রাজ্যের নেতারহাট মাউন্টেন্স বা কুইন অফ ছোটনাগপুর অবস্থিত? যেহেতু ছোটনাগপুর বলে আছে সেহেতু আমাদের আর কিছু দেখার দরকার নাই, এটা হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে কিন্তু অবস্থিত। ঝাড়খণ্ড ছোটনাগপুর মালভূমিকে কি বলা হয়? যে খনিজ সম্পদের জায়গা। ঠিক আছে, তাহলে ছোটনাগপুর মালভূমিকে কি বলা হয়? মানে বলা হয়, তাই তো? বেশ। আরেকটা কোশ্চেন হয় এখান থেকে, যে এই যে ছোটনাগপুর মালভূমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হচ্ছে পরেশনাথ, মনে রাখবে পরেশনাথ। পরেশ সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ। ঠিক আছে, বেশ। পরে কোশ্চেন, নিচের কোনটি ওজোন হোল নামে পরিচিত? মানে ওজোন হোল কোথায় থাকে অ্যাকচুয়ালি? এটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে লাস্টে আছে এক্সোস্ফিয়ার, তার আগে আছে থার্মোস্ফিয়ার, তার আগে মেসোস্ফিয়ার। মানে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আর লাস্টে আছে এক্সোস্ফিয়ার। ঠিক আছে। আচ্ছা, ঝড় ঝঞ্ঝা কোথায় হয়? এই ট্রপোস্ফিয়ারে কিন্তু। ট্রপোস্ফিয়ারে সব থেকে ঝড় ঝঞ্ঝা, আর স্ট্র্যাটোস্ফিয়ার শান্ত অবস্থায় থাকে। ঠিক আছে, এইখানে জেট বিমান চলাচল করে তার জন্য। আর ওজোন হোল এখানেই পাওয়া যায়, কারণ এখানেই আমাদের যেটা ওজোন লেয়ার, সেটা কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে, যেটা কি করে অতিবেগুনি রশ্মিকে শোষিত করে, তাই তো? বেশ। তারপরে ধৌলিগঙ্গা নদীর নিকটে অবস্থিত পর্বতটির নাম কি? কামেট, আনাইমুদি, নন্দা দেবী, না হাতি পর্বত? তাহলে এটা কি উত্তর হবে? যে নন্দা দেবী, নন্দা দেবী হচ্ছে উত্তর। এটা কোথায় অবস্থিত বলো তো? উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে। ইউকে আবার ইউনাইটেড অফ কিংডম ভেবো না, এটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। ঠিক আছে, বেশ। তারপরে পরে কোশ্চেন, হ্যাঁ, আঞ্চলিক স্তরে সঠিক পদক্ষেপ ও আন্তর্জাতিক স্তরে সহযোগিতার মাধ্যমে মাধ্যমে জলভূমির ব্যবহার ও সংরক্ষণ বিষয়ে প্রচারের জন্য কত সালে রামসার চুক্তি বলবৎ হয়? তাহলে এটা কিন্তু মনে রাখবে 1982 সালে, পহেলা ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি ফার্স্ট ফেব্রুয়ারি কিন্তু এই চুক্তিতে ভারত স্বাক্ষর করে। তার জন্য কি করা হয়? হ্যাঁ, তার জন্য রামসার সাইট। আচ্ছা, এই রামসার সাইট আহ কোথায় হয়েছিল বলতো? এটা মনে রাখবে যে ইরানের রামসারে। ইরান দেশে। হয়েছিল। ইরান দেশে হয়েছিল কত সালে? 1971। 1971 সালে ইরান দেশে প্রথম হয়েছিল, ইরানের রামসারে এই চুক্তি গৃহীত হয়েছিল, এবং 1982 সালে পহেলা ফেব্রুয়ারি কিন্তু ভারতে চুক্তিতে স্বাক্ষর করে। আরেকটা কোশ্চেন আছে যে এই যে রামসার, এটা হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস কবে? বিশ্ব জলাভূমি দিবস এটা হবে 2রা ফেব্রুয়ারি। ঠিক 1 ফেব্রুয়ারি নয়, এটা হবে 2রা ফেব্রুয়ারি। 20 ফেব্রুয়ারি, এটা হচ্ছে 20 ফেব্রুয়ারি। মনে রাখবে 2রা ফেব্রুয়ারি। পরের কোশ্চেন, 2011 সালে জনগণনা অনুযায়ী নিম্নের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার হার 90%-এর বেশি? তাহলে কোথায় সব থেকে 90%-এর বেশি? 90%-এর বেশি কোথায়? অপশন গুলো দেখো, রাজস্থান, মিজোরাম, গোয়া, ত্রিপুরা। তাহলে মিজোরামে সব থেকে বেশি, 90%-এরও বেশি। হ্যাঁ, 91.33। ঠিক আছে, এটা 2011 অনুসারে বললাম আমি। আর সব থেকে যদি বলে এমনি রাজ্যের মধ্যে, তাহলে কি হবে? কেরলম। বর্তমানে হচ্ছে কেরলম নাম, মনে রাখবে এটা। এটা কিন্তু কেরল, আমি কেরল লিখছি কিন্তু অ্যাকচুয়ালি নাম এখন কেরলম। আর সব থেকে বেশি এটা, হ্যাঁ, সব থেকে বেশি। আর সব থেকে কম হচ্ছে বিহার। বিহার হচ্ছে সব থেকে
কম। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের কত বলো তো সাক্ষরতা রেট? 74.08। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, WB। হ্যাঁ, সাক্ষরতা রেট। আর গোটা ভারতে তো 0.04, এটা গোটা ইন্ডিয়া। ঠিক আছে। তারপরে কোশ্চেন, গৌরীচাঁদ সিংহ ভারতের কোন রাজ্যে অবস্থিত? কি বললাম? গৌরীচাঁদ সিংহ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর কি হবে জানাও? সবগুলোই একটু নিজেও করার চেষ্টা করো, যে নিজেও করতে হবে। দুই একটা কোশ্চেন চেষ্টা করো। হ্যাঁ, আমরা তো ভুল করবই, তাই না? তাহলে এর উত্তর হবে অরুণাচল প্রদেশ। উত্তর হবে, এটার উত্তর হবে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, এটার উত্তর কি বললাম? যে অরুণাচল প্রদেশ। বেশ, অরুণাচল প্রদেশ, এটা কিছু বলার নাই। তাও এটা অরুণাচল প্রদেশের উচ্চতম শৃঙ্গ। হুম, কামেং জেলার সীমান্তে অবস্থিত অরুণাচল প্রদেশের উচ্চতম শৃঙ্গ এটা। ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা অরুণাচল প্রদেশের উচ্চতম শৃঙ্গ। আর আর একটা কোশ্চেন বলো তো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা মনে রাখবে, আনাইমুদি। এটা কোশ্চেনটা এসেছিল মিসলেনিয়াসে, যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ, এমনি কোশ্চেনটা আমার মনে পড়ে গেল এটা জন্য। হ্যাঁ, দক্ষিণ ভারতের সবচেয়ে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। বেশ, তারপরে কোশ্চেন, মিশন 4 এর অংশ হিসেবে নৌজাহাজ জলজ 2021 সালে 14ই মার্চ কি বলছে, কমোডস আনজোয়ান বন্দরে 1,000 মেট্রিক টন খালাস করার জন্য, গ্যাস খালাস করার জন্য পৌঁছেছিল। এটা হবে চাল। চাল খালাস করার জন্য কিন্তু পৌঁছেছিল। তারপরে কোশ্চেন, দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ, তারপরে কোশ্চেন, ভূপৃষ্ঠে অবস্থিত মোট জলের কত পরিমাণ 99% মহাসাগরে আছে? যদি বলে মহাসাগরে, তাহলে কিন্তু এটা হবে 97%। 97% কিন্তু মহাসাগরে আছে, কিন্তু আর বাকি 3% কিন্তু মিষ্টি জল। এগুলো বিভিন্ন জায়গায় রয়েছে। আর বুঝি সব থেকে মিষ্টি জল কোথায় রয়েছে? সেটা হচ্ছে হিমবাহ। মানে হিমবাহ গ্লেশিয়ারে হচ্ছে সব থেকে বেশি পরিমাণ মিষ্টি জল রয়েছে। তারপরে কোশ্চেন, কোন রাজ্যের উচ্চতম শৃঙ্গ দেওমালি? এটা দেও, ও, ঠিক আছে, দেওমালি। কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ দেওমালি? এটা হচ্ছে কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ দেওমালি? এটা হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গ দেওমালি। 1672 এর মানে উচ্চতা। কত উচ্চতা? 1672 মিটার। 1672 মিটারের উচ্চতা উড়িষ্যা রাজ্যে। আচ্ছা বলো তো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ কি? 36, সান্দাকফু, মানে 3636। সান্দা কফু, সান্দাকফু হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ, ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, আর এটার হচ্ছে কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ? ওড়িশা, দেওমালি। তারপরে, ঠিক আছে, তারপরে কোশ্চেন, তারপরে কোশ্চেন দেখো, পূর্বপুরুষের শ্রদ্ধা নিবেদনের উৎসব মি দাম মি ফি কোন রাজ্যে পালিত হয়? কোন রাজ্যে পালিত হয়? এটা হচ্ছে অসম। অসমে পালিত হয়। ঠিক আছে। আচ্ছা, অসমে আর একটি উৎসব হচ্ছে অম্বুবাচী মেলা, মনে রাখবে, অম্বুবাচী মেলা। এটা, ঠিক আছে, অম্বুবাচী মেলা। অম্বুবাচী মেলা আসামে হয়, কামাখ্যা মন্দিরে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে, এটি এমন কোন ফসল যা খাদ্যদ্রব্য ও পশু খাদ্য উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়? খাদ্যদ্রব্যতে ব্যবহৃত হয় এবং খারিফ ফসল উৎপাদন 21 থেকে 27 সপ্তাহ প্রয়োজন, যা প্রাচীন পলি মৃত্তিকায় ভালো ফল হয়। কোন ফসল বলা হয়েছে? এটা মানুষের খায় এবং পশু পাখিতেও খায়। এটা কিন্তু হচ্ছে ভুট্টা। আচ্ছা বলো তো, ভারতের ভুট্টা উৎপাদন কোথায় বেশি হয়? সব থেকে বেশি হয় হচ্ছে কর্ণাটক। কোথায় হয়? কর্ণাটক। কর্ণাটকে সব থেকে বেশি ভুট্টা উৎপাদন হয়। তারপরে কোশ্চেন, 2020 সালে ডিসেম্বর মাসে বিশ্বের প্রথম কোন দেশ গবেষণাগারে প্রস্তুত চিকেন জাত দ্রব্য অনুমোদন দেয়? তাই এটা হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরই প্রথম কিন্তু এটা অনুমোদন দিয়েছিল। ঠিক আছে। তারপরে, নিচের কোনটি ব্রাহ্মণ গ্রহগুলির মধ্যে, এইগুলো, এই কোশ্চেনটা একটু মিস্টেক আছে। ঠিক আছে, এই কোশ্চেন গুলো গ্রহাণু বলয়ের অন্তর্গত। গ্রহগুলির মধ্যে কোনটি গ্রহাণু বলয়ের? কি হবে? গ্রহাণু, গ্রহাণু।
বলয়ের। বলয়ের এটার কোশ্চেন এইটা হবে যে নিচের কোনটি ব্রাহ্মণ গ্রহগুলির মধ্যে গ্রহাণু বলয়ের অন্তর্গত? হ্যাঁ, তাহলে এটা উত্তর কি হবে? এটা হবে সিরিজ। গ্রহাণু বলয়ের মধ্যে, যেমন মঙ্গল বৃহস্পতি গ্রহের মধ্যে প্রধান গ্রহাণু বলয়ের মধ্যে অবস্থিত, সেই রকম। হ্যাঁ, তো প্লুটো এরিস এগুলো কিন্তু কুইপার বেল্ট অবস্থিত, কিন্তু এই গ্রহাণু বলয়ের মধ্যে অবস্থিত হচ্ছে সিরিজ। তারপরে কোশ্চেন, গাছের বৃদ্ধিতে মূলত গাছের গুঁড়ি বৃদ্ধির বৈশিষ্ট্য বিশ্লেষণ করে আবহাওয়াজনিত ঘটনা অতীত আবহাওয়ার তথ্য সংগ্রহ করার পদ্ধতি কি বলে? এটা হবে ডেন্ড্রোকাইমেটোলজি। ঠিক আছে, ডেন্ড্রোকাইমেটোলজি এটার উত্তর হবে জলবায়ু পরিবর্তনের জন্য। আর যদি বলে যে বয়স নির্ধারণ করার জন্য গাছের, তাহলে হবে ডেন্ড্রোক্রোনোলজি। কি বললাম? বয়স নির্ধারণ করার জন্য হলে ডেন্ড্রোক্রোনোলজি, এখানে নাই। ঠিক আছে, গাছের বয়স। তারপর কোশ্চেন, নিচের কোন ধরনের মানে কোন তথ্যটি সঠিক? ভারতের বৃহত্তম কফি উৎপাদক রাজ্য ঠিক আছে। আরাবিকা হলো ভারতের এক ধরনের কফি, একদম ঠিক আছে। গোড়ার দিক থেকে মেক্সিকো আনা আরাবিকা কফি ভারতের জাতের, এইটা ঠিক নাই। ঠিক আছে, কারণ এই মেক্সিকো আরাবিকা জাতের কফি উৎপাদন হয়, এটা ঠিক নয়, এটা হচ্ছে ভুল। এটা ইয়েমেন থেকে আনা হয়েছিল। ঠিক আছে, মনে রাখবে ইয়েমেন, 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 ইয়েমেন। কে এনেছিল বলতো ইয়েমেন থেকে? বাবা বুদান নামে একজন সুফি। বাবা বুদান নামে একজন সুফি কিন্তু এই ইয়েমেন থেকে এই আরাবিকা জাতের কফি এনেছিল। তাহলে উত্তর কোনটা হবে? 1 আর 2 ডি উত্তর। তারপরে কোশ্চেন, গুজরাটে কোন শহরে উপরকোট বৌদ্ধ গুহা দেখা যায়? এটা হচ্ছে জুনাগড়। স্ট্যাটিক জিকে বলার কিচ্ছু নাই, সিজিএল এসছে সব, প্রত্যেকটা পরীক্ষা এমটিএস, সিজিএল, সিএইচএসএল। ভারতের কোন রাজ্যে মাউন্ট টাই অবস্থিত? মাউন্ট টাই কোন রাজ্যে অবস্থিত? একে শকুনের পাহাড়ও বলা হয়। কি বলা হয়? শকুনের পাহাড়। শকুনের পাহাড় বলা হয়। এটা হচ্ছে নাগাল্যান্ডে অবস্থিত। কোনখানে? নাগাল্যান্ডে অবস্থিত। এটাকে শকুনের পাহাড় বলা হয়। আচ্ছা, নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলতো? সারামতি। সারামতি। ঠিক আছে, নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ এটা সারামতি। ঠিক আছে, আজকে দেখো আমরা কিন্তু 50টি কোশ্চেন আলোচনা করে ফেললাম। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এসএসসি, সিজিএল, বেশিরভাগ সিজিএল এর কোশ্চেন আছে। হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার তোমরা দেখতে পাচ্ছ যে এগুলো সবই সিজিএল এসছে। এটা সিজিএল, এটাও সিজিএল। হ্যাঁ, এগুলো সমস্তটাই সিজিএল এর কোশ্চেন। কিছু এমটিএস এ আছে উপরের দিকে সিজিএল, এগুলো সিজিএল। হ্যাঁ, কিছু এমটিএস এর কোশ্চেনও রয়েছে। তাহলে প্রশ্নগুলো হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তাহলে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি আমরা না পড়ি, তাহলে কিভাবে ধরনটা বুঝবো কোন কোশ্চেন এসছে কোন জায়গায়? এই দেখো, এটা হচ্ছে এমটিএস এর কোশ্চেন। হ্যাঁ, এমটিএস এরও রয়েছে। সিজিএল আর এমটিএস নিয়েই আলোচনা আজকে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু আজ কি বললাম যে আমরা দুটো কোশ্চেন উত্তর তোমাদেরকে জিজ্ঞেস করার জন্য বলেছি। সেটা কিন্তু তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। কমেন্ট বক্সে জানাবে যে ক্লাসগুলোকে কেমন লাগছে, আরো কিভাবে করলে ক্লাসগুলোকে আরো খুব সুন্দর হবে। তোমাদের কাছে আমি সাজেশন আমাকে দেবে। তাহলে আমি কি করব, তোমাদের কাছে সেই রকম আমরা চলে যাব। এবং কিছুদিনের মধ্যে আমি একটা নতুন 20 মিনিটের একটা মানে সিরিজ নিয়ে আলোচনা করব। 20 মিনিট, 15 থেকে 20 মিনিট, 10 মিনিটেও হয়ে যেতে পারে। জিওগ্রাফি থেকে, যেগুলো জিওগ্রাফির মধ্যে দেখবে যেগুলো স্ট্যাটিক জিকে জিওগ্রাফি, সেইগুলো নিয়ে মূলত আমি প্রত্যেকদিন, হয়তো প্রত্যেকদিন না হলেও সপ্তাহে 2 থেকে 3টে ক্লাস আমি এই 20 মিনিট করে দেব। এখন আমি 1000 কোশ্চেন প্রায় শেষ করি এদিকে। তাহলে আমি তখন এই 500টা বাকি 500 কোশ্চেন কিন্তু আমি একটু অল্প অল্প সময় করে দেব। তারপরে আমি ওই 20 মিনিটের শোটা ধরবো। এটা 20 মিনিটের শো নাম দিয়ে আমি একটা শো চালু করব। 15 থেকে 20 মিনিটের মধ্যে একটা টপিক কমপ্লিট হয়ে যায়। যেমন ধরো কি বলে ওই কোথা থেকে কোন নদী সৃষ্টি হয়েছে, তাহলে ভারতবর্ষে কোন নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে, কোন পর্বত এর সর্বোচ্চ শৃঙ্গ কি, কোথায় অবস্থিত, এইরকম ভাবে জিনিসগুলোকে অ্যারেঞ্জ করে আমি তোমাদের সামনে প্রোভাইড করব। ওকে, তো এইগুলো নিয়ে কোনো দরকার নেই। আজকের কথা হচ্ছে টেলিগ্রামের লিংক, তোমরা কিন্তু আজ লিংকে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ক্লাসগুলোকে আরো বেশি বেশি করে শেয়ার এবং লাইক করে দাও, এবং অন্য তোমার বন্ধু বান্ধবের কাছে সেটিকে কিন্তু পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার। আমার দিক থেকে কোনো কন্টেন্টের কি বলে কন্টেন্টের কোনো রকম আমি খামতি দেব না। বেস্ট থেকে বেস্ট কন্টেন্ট পাবে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ